বাড়ি ফিরতে আজ বিমলবাবুর একটু রাতই হয়ে গিয়েছিল। টর্চের আলো হঠাৎ করে ফেলতেই দেখলেন 100 গজ দূরে দাঁড়িয়ে একটা লোক, রোগা লম্বা আধা বয়সী একটা লোক, খালি পা খালি গা, পরনে আধময়লা খাটো ধুতি, পিঠের ওপরে ফেলা খ্যাপলা জাল, ডান হাত দিয়ে মুঠো করে ধরা, বাঁ হাতে ধরা একটা লাঠি। জিজ্ঞাসা করে জানলেন তার নাম করালি। লোকটি তার পিছু পিছুই রওনা হলো। লোকটি নাকি মল্লিকপুরের ঘাটে মাছ ধরতে যাচ্ছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর বিমলবাবু দেখলেন পিছনে কেউ নেই। সত্যি কেউ তো নেই। আবার টর্চ জ্বালাতেই দেখলেন এই তো করালি, তার থেকে মাত্র 2 গজ পিছনে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকে গল্প শুরু করছি। সত্যি ভূতের গল্পে আজ 4র্থ পর্ব। আজ আমি আপনাদের শোনাব পার্থ চট্টোপাধ্যায়ের কলমে একটি সত্যি ভূতের গল্প। গল্পটি শেষ পর্যন্ত সকলেই শুনবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ইতিমধ্যে যে সকল শ্রোতা বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার সহযোগিতা করছেন, তাদের সকলকে আমার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আর আমার নতুন শ্রোতা বন্ধুরা যারা আমার গল্প শুনছেন কিন্তু লাইকও করছেন না, সাবস্ক্রাইবও করছেন না, তাদেরকে অনুরোধ করব একটা লাইক করবার জন্য। একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এরকমই আরও গল্প আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করুন, আমার পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা আমার একমাত্র কাম্য। শুরু করছি আজকের গল্প। বিমল চক্রবর্তী থিয়েটারের মহলা দিয়ে বাড়ি ফিরছিলেন। মহলা বসে গৈপুরের মিত্তির পাড়ায়। তার বাড়ি পাশের গ্রামে ইছাপুর। এখন 2 গায়ের মধ্যে পিচের রাস্তা হয়ে গেছে, দুপাশে বাড়িঘর উঠেছে। কিন্তু যে সময়কার কথা বলছি তখন ধুলো ভরা মেঠো রাস্তা ছিল। রাস্তার দুদিকে বনশিউলি আর অ্যাশাওড়ার জঙ্গল ছিল। সবেমাত্র দেশ ভাগ হয়েছে। কিছু কিছু উদ্বাস্তু পরিবার এসে জঙ্গল সাফ করে ঘরবাড়ি করতে শুরু করেছে। পুজোর আর বেশি দেরি নেই, দেবীপক্ষ পড়ে গেছে। পুজোয় 3 দিন থিয়েটার, 3টি নাটকেই বিমল চক্রবর্তীর বড় পার্ট। ভালো নাটক করেন বলে আশেপাশের গ্রামে তার খুব নামডাক। মনে মনে গর্বও আছে তার। এমনিতেই ভয় ডর তার কম। লম্বা চেহারা, ইয়া বুকের ছাতি, বেছে বেছে পাঠও করেন তেমন। বঙ্গে বর্গীতে ভাস্কর পণ্ডিত, দুর্গাদাসে দুর্গাদাস, টিপু সুলতানে মসিয়েল আলী। মহলা শেষ হতে ইদানিং একটু বেশি রাত হয়ে যাচ্ছে। এমনিতেই গ্রামের লোকেরা সকাল সকাল ঘুমিয়ে পড়ে। তার ওপর বিমল চক্রবর্তী যখন বাড়ি ফেরেন তখন নিশুতি রাত। চোর ডাকাত ভূত কাউকেই ভয় করেন না বিমলবাবু। তবে সাপ আর বুনো শুয়োরের উৎপাত থেকে বাঁচার জন্য হাতে একটা লাঠি আর 5 ব্যাটারি টর্চ নিয়ে চলেন। লাঠি ঠুকতে ঠুকতে কখনো কখনো গুনগুন করে গানও গান। মাইল 2 মতো রাস্তা এইভাবেই তিনি রোজ যান। অন্যদিনের চেয়ে আজ একটু রাত বেশি হয়ে গেছে। তৃতীয়ার চাঁদ সন্ধ্যের দিকে উঠে কিছুক্ষণের জন্য ফিকে আলো দিয়েই আবার ডুবে গেছে। সারা পথে ঘুটঘুটটি অন্ধকার। বিমল চক্রবর্তী লাঠি ঠুকঠুক করে এগিয়ে চলেছেন আর ভাস্কর পণ্ডিতের পাঠের কথা ভাবছেন।
হঠাৎ পাশের ঝোপ থেকে গোটা দুয়েক শেয়াল ডেকে উঠল হুক্কা হুয়া করে। সঙ্গে সঙ্গে দিক বিদিক কাঁপিয়ে প্রতিধ্বনি উঠল, হুক্কা হুয়া। দুনিয়ার সব শেয়াল একসঙ্গে যেন ডাকছে। দুটো তো তার সামনে দিয়েই ছুটে গেল। বিমল চক্রবর্তী টর্চের আলো ফেলতেই শেয়াল দুটোর চোখ ঝকঝক করে উঠল। লাঠি উঁচিয়ে সামনে তেড়ে যেতেই তারা পালিয়ে গেল সামনের ঝোপে। হঠাৎ বিমল চক্রবর্তীর মনে হলো কি একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে, কিন্তু গন্ধটা আসছে কোথা থেকে সেটা ধরতে পারলেন না। ভাবলেন ঝোপের ভেতর হয়তো কোনো কুকুর টুকুর মরে থাকবে। পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিলেন তিনি। হঠাৎ টর্চের আলো ফেলতেই দেখলেন 100 গজ দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। রোগা লম্বা আধা বয়সী একটি লোক, খালি পা খালি গা, পরনে আধময়লা খাটো ধুতি, পিঠের উপরে ফেলা খ্যাপলা জাল, ডান হাত দিয়ে মুঠো করে ধরা, বাঁ হাতে ধরা একটা লাঠি। লোকটা যেন ভুঁই ফুঁড়ে বেরুলো। এই তো কিছুক্ষণ আগে টর্চের আলো সামনে অনেক দূর পর্যন্ত ফেলেছিলেন, কই তখন তো কাউকে দেখতে পাননি। বিমল চক্রবর্তী হাঁক পারলেন, এই কে রে তুই? লোকটি কাচুমাচু ভাবে দাঁড়িয়ে রইল। বিমলবাবু কাছে আসতেই বলল, পেন নাম, আমারে চেনবেন না, আমার নাম করালি, খালধারে থাকি। এত রাত্রে কোথায় যাচ্ছিস? মল্লিকপুর ঘাটে বাবু, এই সময়টায় যমুনায় খয়রা মাছ ওঠে। এত রাতে? আগে আমরা জেলে লোক, রাত বিরতেই তো আমাদের কাজ। চেহারা দেখে বিমল চক্রবর্তীর কোনো সন্দেহ রইল না। লোকটি খাঁটি জেলে, চোর ডাকাত নয়। মল্লিকপুরের ঘাট তার বাড়ি থেকে 8 মাইলের পথ। যাক, এতটা পথ তবু একজন সঙ্গী পাওয়া গেল। লোকটি বলল, আপনি আগে আগে আলো ফেলে যান কর্তা, আমি আপনার পিছনে আছি। বিমলবাবু গল্প করতে করতে পথ চলতে লাগলেন। করালি বলল, তার বাড়ি ছিল যশোর জেলার নভারণে। বছরখানেক হলো এখানে এসেছে। বাড়িতে বউ আর 2 ছেলে মেয়ে। যমুনা নদীতে মাছ ধরে গোবরডাঙ্গা বাজারে রোজ সকালে বিক্রি করে। সারা রাত মাছ ধরে করালি, আর দুপুরবেলা ঘুমোয়। বিমলবাবুকে অনেকে ভালো করে চেনে। বিমলবাবু যে ভালো নাটক করে তাও জানে, তবে কোনো নাটক সে দেখেনি। করালির কথাগুলো পেছন থেকে ভেসে আসছিল, কিন্তু কোনো পায়ের শব্দ শোনা যাচ্ছিল না। একটা লোক পেছন পেছন আসছে, তার কথা শোনা যাচ্ছে, অথচ তার পায়ের শব্দ নেই। এক সময় বিমলবাবুর মনে হলো করালি বোধ হয় পিছিয়ে পড়েছে। পিছনে ফিরে তাকাতেই তিনি দেখেন সত্যি কেউ নেই। আবার টর্চ জ্বালাতেই দেখলেন এই তো করালি, তার থেকে মাত্র 2 গজ পিছনে। বিমলবাবু বললেন, তুই কোথায় ছিলি? কেন কর্তা, আমি তো আপনার সাথে সাথেই আসতাছি। বিমলবাবু ভাবলেন হয়তো তাই হবে, তারই দেখার ভুল। না, বয়স হচ্ছে, এবার হাবড়ায় গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়েই আসবেন। পরদিনও খাল পার হয়ে বটগাছের কাছে আসতেই করালির সঙ্গে দেখা হলো বিমলবাবু। কি রে, আজও দেখা হয়ে গেল যে? হ্যাঁ কর্তা, এই সময় যে আমি রোজ যাই। কাল কিরকম মাছ পেলি? খুবই সামান্য কর্তা, বর্ষার জল না পেলি মাছ তেমন ওঠে না, পাক ঘাটাই সার। আজও ঠিক তেমনই খটকা লাগলো বিমলবাবু। করালির হাঁটাটা যেন কেমন কেমন, যেন কেউ মেঘের ওপর দিয়ে আলতোভাবে হেঁটে যাচ্ছে। ভালো করে টর্চ ফেলে করালিকে দেখে নিলেন বিমলবাবু।
কি রোগা লোকটা, মুখটাও কি সরু, একেবারে যেন ছোট্ট একটা ঝুনো নারকোলের খোলা। মুখে টর্চের আলো ফেলতেই করালি যেন অস্ফুট আর্তনাদ করে উঠল। করালি বলে উঠল, চোখে বাতি ফেললি চোখ জ্বালা করে। এই বলে খিলখিল করে হেসে ওঠে। বিমলবাবু অবাক হয়ে ভাবলেন, লোকটা এমন বেয়াদপের মতো হাসলো কেন, আর হাসিটাও কি বিশ্রী। এরপর আরও 2 দিন করালির সাথে দেখা হলো বিমলবাবু। প্রতিবারই দেখা হয় ওই একই জায়গায়, আর প্রতিদিনই যে বিমলবাবু একই সময় ফেরেন তাও নয়। যেমন আজ ষষ্ঠীর দিন ফুল রিহার্সাল ছিল বলে ফিরতে রাত 1টা হয়ে গেল, অন্যদিন 11টা হয়। কিন্তু আশ্চর্য, এই এত রাতেও ঠিক ওই একই জায়গায় দেখা হয়ে গেল করালির সঙ্গে। বিমলবাবু অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে দেখছি রোজই দেখা হয়ে যাচ্ছে, তোমার ব্যাপারটা কি বলো তো বাপু? যখনই যে সময় ফিরি তোমার সাথে দেখা হয়। করালি হেসে জবাব দিল, আমার মাথায় টনক আসে কর্তা, আপনি যখন আসেন তখন টের পাই। বিমলবাবু বললেন, তাই তো দেখছি। করালি বিমলবাবুকে জিজ্ঞাসা করল, কাল আসছেন তো কর্তা? বিমলবাবু বললেন, না হে, কাল থেকে তো থিয়েটার আরম্ভ হচ্ছে, রাতগুলো গৈপুরেই কাটাবো, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। তুমি বরং পারলে থিয়েটার দেখে যেও, আমার পার্ট কেমন লাগলো জানিও। করালি তখন বলল, এরপরে আপনাদের পালা আবার কবে আসে বাবু? ইসাপুরে হবে না? বিমলবাবু বললেন, বঙ্গে বর্গিটা কালী পুজোর সময় করতে বলছিল, কিন্তু আমি তো থাকতে পারবো না। আমি লক্ষ্মী পুজোর পর বেড়াতে বেরুচ্ছি, পাটনা রাজগীর হয়ে গয়া যাব, বাবার পিণ্ডটা এবার দিয়ে আসবো। হঠাৎ করালি আরো কাছে এগিয়ে এলো। বিমলবাবু নাকের কাছে একটা বিশ্রী গন্ধ পেলেন। গন্ধটা আসছে করালির গা থেকে, বোধহয় আষ্টে গন্ধ। করালি বলল, গয়া যাচ্ছেন? হ্যাঁ, তাই তো যাবার ইচ্ছে। কবে গয়া যাচ্ছেন কর্তা? কালী পুজোর দিন ওখানে থাকার ইচ্ছে আছে, অমাবস্যার দিনে পিণ্ডদান করব। কেন, তুমি কথা জিজ্ঞেস করছো কেন? আপনি যদি যান তাহলে আমিও যাই, আমার বাবার কাজটাও সারে ফেলি। বিমলবাবু কথাটা শুনে খুব একটা প্রসন্ন হতে পারলেন না। উটকো একটা লোক, চালচুলো নেই। এই কদিনে যা চেহারা আর করালির যা পরিচয় পেয়েছেন, তাতে গয়া পর্যন্ত যাবার খরচ আছে কিনা সেটাও সন্দেহ। তিনি বুঝলেন সুযোগ বুঝে ঘাড়ে চাপতে চাইছে, আর সঙ্গী হিসেবেও করালি মোটেও সুখপ্রদ নয়। বিমলবাবু বললেন, গয়া যাওয়ার খরচ কিন্তু অনেক, টাকা যা লাগে আমি দেব কর্তা। তা যেতে পারো, এখান থেকে শিয়ালদা, সেখান থেকে পাঠানকোটে চাপবে। আমি তো অনেক ঘুরতে ঘুরতে যাচ্ছি কি না। বিমলবাবু বেশ সন্ত্রস্ত হয়েই যেন কথাটা বললেন। লোকটি আবার তেমনি বিশ্রীভাবে হেসে উঠল। তারপর বলল, কালী পূজার দিন আমি নিজে গিয়াই হাজির হব কর্তা, আপনি শুধু আমার একটু সাহায্য করবেন, তাহলেই হবে। বিদেশে আপন জনের সাহায্য ছাড়া তো যাইতে পারি না। এড়াবার জন্যই বিমলবাবু তাড়াতাড়ি বললেন, আচ্ছা আচ্ছা, সে হবে। পাটনা, রাজগীর, নালন্দা ঘুরে বিমলবাবু তার স্ত্রী আর একমাত্র ছেলে শঙ্করকে নিয়ে কালী পুজোর আগের দিন গয়া গিয়ে হাজির হলেন। গয়ায় বাবার কাজ করেই তারা কলকাতায় ফিরে যাবেন। পরদিন সকালে
সাইকেল রিক্সা করে যেতে যেতে হঠাৎ বিমলবাবুর করালির কথা মনে পড়ে গেল। করালি আসবে বলেছিল, কিন্তু আবার ভাবলেন পাগলের খেয়াল, গয়া কি একটুখানি রাস্তা? আর তাছাড়া বিমলবাবু কোথায় উঠেছেন না উঠেছেন তা করালি জানবে কেমন করে? কোনো কাণ্ডজ্ঞান নেই লোকটার। বিমলবাবুর স্ত্রী বললেন, এইদিকে ওদিকে কেন তাকাচ্ছ? না, একটা লোক আসবে বলেছিল। কে বলো তো? পান্ডা? না, সে তুমি চিনবে না, আমাদের ইছাপুরের লোক। কিন্তু মন্দিরের দিকে যেতে যেতে বিমলবাবুর কেন যেন মনে হতে লাগলো করালি আসবে, ঠিক আসবে। মন্দিরের কাছেই পান্ডা এসে ধরল। পান্ডার নাম শিবপ্রসাদ। পান্ডা প্রথমে মন্দিরে নিয়ে গেল। বাইরে থেকে পাদপদ্ম দর্শন করে বিমলবাবু তারপরে মাথা মোড়ালেন। তারপর স্নান করে ফল্গু নদীর বিস্তীর্ণ বালুর ওপর বসে পিতৃপুরুষের তর্পণ করলেন। তর্পণের পর পিণ্ডদান করলেন। ও স্ত্রী আর ছেলে সেই সময় মন্দিরেই দাঁড়িয়ে। পিণ্ডদান করে সবে উঠেছেন, এমন সময় সামনে তাকাতেই চমকে উঠলেন বিমলবাবু। তার সামনে দাঁড়িয়ে করালি। করালির গায়ে সাদা চাদর, পরনে সেই ধুতি, কিন্তু তার পিঠে ফেলা তেমনি একটি খেপলা জাল। লোকটা কি পাগল? জাল কাঁধে করে এত দূর চলে এসেছে। করালি, তুমি কখন এলে? বিমলবাবু প্রশ্ন করলেন। এই মাত্র আপনারে কয়েছিলাম না আসবো, খুঁজতে খুঁজতে ঠিক ধরে ফেলিছি। জাল নিয়ে এসেছো কেন? এখানেও কি মাছ ধরবে নাকি? আগে এটা অভ্যেস হয়ে গেছে কর্তা, জাল ছাড়া জল ছাড়া চলতে পারি নে। আপনার কাছে একটা অনুরোধ করব কর্তা, আমার পয়সা করি নাই, আমার বাপের নামে যদি একটা পিণ্ডি দিয়া দেন পণ্ডিতজিরে বইলা। বাপটা আমার বড় কষ্ট পাচ্ছে, পেরেত লোকে বড় কষ্ট কর্তা। ফল্গু নদীর বিস্তীর্ণ চরে শত শত লোক পিণ্ডি দিচ্ছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। বিমলবাবু এইমাত্র পিতৃতর্পণ করে উঠলেন, পিণ্ডদানও তা শেষ হয়ে গিয়েছে। পুণ্যাম নরক থেকে তার পিতা উদ্ধার পেয়েছেন। ছেলের কর্তব্য সমাধা করলেন এতদিন পরে। মনটা তাই তার বড় প্রসন্ন। তাই তিনি বললেন, ঠিক আছে পণ্ডিতজি, আর একটা পিণ্ডদান হবে। এই করালি আমার দেশের লোক আছে, এর বাবার নামে একটা পিণ্ড তৈরি করুন। নতুন করে আবার সব ব্যবস্থা হলো। করালিকে পান্ডা জিজ্ঞাসা করল, আপনার পিতাজির নাম কি আছে? আগে করালি চরণ দাস। করালি উত্তর দিল। বিমলবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম জিজ্ঞাসা করছে না, তোমার বাবার নাম বলো। ওই তো বললাম, করালি চরণ দাস। তোমার নামও যা, তোমার বাবার নামও তাই? বিমলবাবু এবার একটু রেগেই গেলেন। করালি এবার বেশ রাগ করে জবাব দিল, বলছি তো নাম একই। পান্ডা করালি দাসের নামেই পিণ্ড উৎসর্গ করল। উৎসর্গের শেষে পিণ্ড জলে ভাসাবার জন্য নিয়ে গেল করালিচরণ। পান্ডা শিবপ্রসাদ বিমলবাবুকে বললেন, আপনার খুব জান পেহচান আদমি বুঝি? বিমলবাবু বললেন, না তেমন কিছু নয়। শিবপ্রসাদ বলল, যখন মন্ত্র পড়ছিলাম তখন ওর চোখ দুটো যেন জ্বলছিল। ওহ, কি ভয়ানক চোখ। এর মধ্যে বিমলবাবুর ছেলে আর স্ত্রী ফিরে এলো। বিমলবাবুর ছেলে শঙ্কর ওদের কথা শুনে বলল, কার কথা বলছেন পণ্ডিতজি? বাবুজি দেশের একটি লোক পিণ্ডি দিতে এসেছিল। বাবার দেশের লোক? কে বাবা? শঙ্কর জিজ্ঞাসা করল।
বিমলবাবু বললেন, তোদের বলা হয়নি, থিয়েটারের মহলা দিয়ে ফেরার সময় রোজ রাতে ইছাপুরের রাস্তায় করালি দাস বলে একটি লোকের সঙ্গে আমার দেখা হতো। লোকটি ওই সময় মাছ ধরতে যেত। লোকটি আমায় বলেছিল গয়ায় পিণ্ড দিতে আসবে। কার পিণ্ড? তার বাবার। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার বাবার নামও নাকি করালি দাস। আচ্ছা বাবা, লোকটিকে কিরম দেখতে বলো তো? রোগা লম্বা মতো? হ্যাঁ হ্যাঁ, তুই চিনিস? শঙ্করের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তুমি বলছো কি বাবা? এই করালি দাস তো 1 বছর আগে যমুনায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা যায়। তুমি সে সময় গ্রামে ছিলে না, আমি দেখতে গিয়েছিলাম। বর্ষাকালে জলে তোড়ের মুখে পড়ে যায়, আর উঠতে পারে না। গাইঘাটা পুলের কাছে ও ডেড বডিটা পাওয়া গিয়েছিল। বিমলবাবু বলে উঠলেন, হতেই পারে না, জল জ্যান্ত লোক, এই মাত্র সে এখানে ছিল। যে মারা গেছে সে হয়তো তার বাবা। যে মারা গেছে ভালো করে জানি, সেই করালি দাস বাবা। তার ছেলে পুলে কিচ্ছু ছিল না, তার বউকে আমি দেখেছি, তুমি বললেই হবে। বিমলবাবু তখন বললেন, বেশ, চল তোকে দেখাচ্ছি। ওই তো করালি ওই দিকেই গেছে। তখন বাপ ছেলেকে নিয়ে বিস্তীর্ণ বালুভূমিতে করালির সন্ধানে বের হলেন। ফল্গু নদীর তীর জনাকীর্ণ, চারদিক খুঁজে কোথাও করালিকে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে বোধগয়ার দিকে আরেকটু এগিয়ে যেতেই বিমলবাবু হঠাৎ চিৎকার করে উঠলেন, আরে ওই তো করালি যাচ্ছে। শঙ্কর লক্ষ্য করল, প্রায় 200 গজ দূর দিয়ে রোগা মতো একটা লোক হেঁটে যাচ্ছে হনহন করে। তার গা সাদা চাদর দিয়ে ঢাকা, বা কাঁধে ফেলা একটা জাল। লোকটি ডান হাত দিয়ে কি যেন খেতে খেতে যাচ্ছে। বিমলবাবু চিৎকার করে উঠলেন, করালি, এই করালি! আশ্চর্য, করালি থামল না, বরং চলার গতি বাড়িয়ে দিল। বিমলবাবু বললেন, শঙ্কর, ছুট লাগা, ওকে ধরতেই হবে। তখন দুজনেই ছুটতে লাগলেন। কিন্তু কি আশ্চর্য, করালিকে কিছুতেই ধরা যাচ্ছে না। যতই ছুটছে ততই মনে হচ্ছে করালি একই দূরত্বে হেঁটে চলেছে। বিমলবাবু আর শঙ্কর তার পিছনে পিছনে ছুটলেন। পড়ন্ত বেলায় ফাঁকা বিস্তীর্ণ নদীর তীরে কনকনে ঠান্ডা হাওয়া হু হু করে বয়ে চলেছে। তারপর একসময় ক্লান্ত হয়ে ওরা বালুর ওপর বসে পড়লেন। প্রচণ্ড পিপাসায় দুজনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই অবস্থায় দুজনেই দেখতে পেলেন একটা সাদা ছায়ামূর্তি অনেক দূরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে ওদের দুজনের সারা শরীর এক অজানা আতঙ্কে শিরশির করে উঠল। ওদের অচৈতন্য দেহ ফল্গুর ধুধু বালুভূমির ওপর লুটিয়ে পড়ল। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি শুনতে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এই রকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।